सुपर हिट्स 93.5 रेड एफएम पे यू टर्न चल रहा है। नीलम आपके साथ, वेलकम बैक। पिछले काफी टाइम से मौसम को लेकर, ग्लोबल क्लाइमेट को लेकर काफी डरावनी प्रेडिक्शंस सुनने में आ रही हैं और मौजूदा सिचुएशन में लगता है शायद आशंकाएं सच हो जाएं। एल नीनो के प्रभाव से भारत समेत पूरी दुनिया में भयंकर गर्मी, सूखे की आशंका जताई जा रही है। न्यूज़पेपर्स हो या सोशल मीडिया, मौसम, क्लाइमेट चेंज, एल नीनो जैसे सब्जेक्ट्स की बमबारी हो रही है लिटरली। आखिर एल नीनो है क्या? एनवायरनमेंट, क्लाइमेट, जलवायु के दुश्मन हैं कौन? एक आम इंसान, एक इंडिविजुअल अपने लेवल पर क्या कर सकता है अपने बचाव में, एनवायरनमेंट के बचाव में? ऐसे कई सवालों के जवाब आज हम पता करने की कोशिश करेंगे अगले घंटे। बात होगी डॉक्टर नोईरिता बंदोपाध्याय से। डॉक्टर नोईरिता बंदोपाध्याय इज द फाउंडर ऑफ मेघदूत फाउंडेशन फॉर अर्ली वार्निंग एंड सस्टेनेबल डेवलपमेंट। यहाँ पे ये लीड करती हैं ऐसे इनिशिएटिव्स को जिनका फोकस होता है ऑन स्ट्रेंथनिंग क्लाइमेट रेजिलियंस एंड डिजास्टर प्रिपेयर्डनेस एट द ग्रास रूट लेवल। अर्थात खतरा मंडराए उससे पहले ग्रास रूट लेवल पर ये जो है आप तैयारी शुरू कर दो उससे लड़ने की, उसको फेस करने की। तो कुछ ऐसी ही चीजें जो है क्लाइमेट से जुड़ी, मौसम से जुड़ी, इन सब पे डॉक्टर बंदोपाध्याय काम करती हैं। तो आज उन्हीं से हम पता करेंगे इन सारे सवालों के जवाब। सो आप भी हमारे साथ बने रहिए अगर आप भी जानना चाहते हैं ये आखिर है क्या और इसका मुकाबला कैसे किया जा सकता है। स्टे ट्यून टू 93.5 रेड एफएम, बजाते रहो। सुपर हिट्स 93.5 रेड एफएम पे यू टर्न चल रहा है। नीलम आपके साथ। वर्ल्ड एनवायरनमेंट डे, और हर साल 5 जून को मनाया जाता है ये दिन एनवायरनमेंट की सुरक्षा के लिए, जागरूकता बढ़ाने के लिए, अपनी भलाई के लिए, इस प्लैनेट को बचाने के लिए, और भी बहुत सारे मुद्दे होते हैं। वेल, ये तो अपनी जगह ठीक है, लेकिन एनवायरनमेंट की बैंड बजाने में भी हम इंसानों ने कोई कसर नहीं छोड़ी। ऊपर से क्लाइमेट के अपने ख्यालात, मदर नेचर का अपना मूड, करते रहो त्राहिमाम त्राहिमाम। सो आज यू टर्न पे इस घंटे हमारे साथ हैं डॉक्टर नोईरिता बंदोपाध्याय, जिन्हें वेदर वुमेन भी कहा जाता है, और भी कई सारे परिचय हैं इनके। मैं ऑलरेडी थोड़ा बहुत बता चुकी हूँ। मैम, मैं चाहूंगी कि आप स्वयं बताएं। আমার নাম ডক্টর নৈরিতা বন্দ্যোপাধ্যায়, ভূগোলের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আমি আছি হরিণঘাটা কলেজে, এবং তার সঙ্গে সঙ্গে আমার একটি এনজিও আছে যার নাম মেঘদূত ফাউন্ডেশন ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট এন্ড আর্লি ওয়ার্নিং। আমি কাজ করি হচ্ছে আবহাওয়া নিয়ে। আমার ইন্টারেস্ট অফ এরিয়া হচ্ছে আবহাওয়া এবং আবহাওয়ার পূর্বাভাস এবং নাওকাস্টিং এবং আর্লি ওয়ার্নিং এবং ডিজাস্টার প্রিপেয়ারনেস নিয়ে আমার কাজ। আমি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছি আগের বছর, এবং আই গট অ্যান অ্যাওয়ার্ড ফর উইমেন লিডারশিপ ইন ডিজাস্টার রিস্ক রিডাকশন। কিভাবে ডিজাস্টারের রিস্কটাকে কমানো যায়, সো দ্যাট উই বিল্ড উইথ দ্য কমিউনিটিজ, মানে আর্লি ওয়ার্নিং এর থ্রু। ওয়েল, ডক্টর বন্দ্যোপাধ্যায়, আজকাল আমার মনে হয়, ইনফ্যাক্ট সবারই মনে হয় যে বৃষ্টি হলেও এক্সট্রিম হচ্ছে, গরম হলেও এক্সট্রিম। মনে হচ্ছে যেন নর্মাল ওয়েদার, মানে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা যেরকম নর্মাল ওয়েদার ছোটবেলায় দেখতাম, সেটা যেন হারিয়ে যাচ্ছে। জেনারেলি আমরা যে আবহাওয়ার যখন আমরা বলি যে প্যাটার্ন, আমরা একটা 30 বছরের একটা অ্যাভারেজ করে বলি। 30 বছরের অ্যাভারেজ থেকে যখন সেটা ডিভিয়েট করে, বা আমরা যেটা বলি যে বিচ্যুতি যখন হয়, তখন সেইখানে ডিভিয়েশনটা থেকে আমরা বলি যেটা নট নর্মাল বা অ্যাবনর্মাল ওয়েদার বা টেম্পারেচার। আমরা কখনো দেখি প্লাস মাইনাস এরকম হয়, যে আমরা সবসময় বলি +5 ডিগ্রিজ বা -2 ডিগ্রিজ সেলসিয়াস। তো আমরা যেটা দেখছি যে ওভার আ পিরিয়ড অফ টাইম এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, এবং সেটা কিছু কিছু অঞ্চলের স্বাভাবিক যে অবস্থা, মানে তার থেকে কিন্তু মানে সেটা এটা এরকমও হতে পারে যে সেটা খুব টেম্পোরারি, মানে পরিবর্তনটা স্বল্প মেয়াদী হতে পারে, কয়েক ঘন্টা বা দিন। আবার এরকমও হতে পারে যে মাস বা বছরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চেঞ্জেস গুলো হচ্ছে। তো এগুলোর কারণ কি? তো এগুলোর কারণ সাধারণত আমরা যেটা দেখি যে প্রেসার ডিফারেন্স অনেক সময় মৌসুমী বায়ুর প্রভাবের জন্য হয়, কখনো কখনো নিম্নচাপের একটা সৃষ্টি বা ঘূর্ণিঝড় হলে চেঞ্জটা হয়, আবার কখনো এই উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং আমরা যেটা বলি, বা আর্দ্রতার পরিবর্তন হলেও কিন্তু এই জিনিসটা চেঞ্জ হয়। তো আজকাল আমরা খুব দেখছি এল নিনো নিয়ে কথা হচ্ছে, আলোচনা হচ্ছে যে এল নিনোর প্রভাবে ভারতবর্ষ সমেত গোটা বিশ্বেই কিন্তু আবহাওয়ার একটা দ্রুত গতিতে পরিবর্তন আসছে, চলছে, এবং বহু বছর পর, মানে প্রায় 100-150 বছর পর নাকি আবার এরকম ভয়ঙ্কর গরম পড়ছে, আরো গরম পড়বে, সুপার এল নিনো নিয়ে শুনছি। তো এই এল নিনো বিষয়টা এক্স্যাক্টলি কি? এল নিনো হচ্ছে প্যাসিফিক ওশানের, যেটাকে আমরা বলি যে সারফেস টেম্পারেচারটা স্বাভাবিকের তুলনায় যখন অস্বাভাবিকভাবে বেড়ে যায়, তখন সেটা একটা ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট করে। এবং এটা সাধারণত আমরা দেখতে পারি যে 2 থেকে 7 বছর অন্তর ঘটে। এবার এটা যদি খুব সহজ ভাষায় বলতে হয়, সেটা হচ্ছে যে স্বাভাবিক অবস্থায় আমরা দেখি যে প্যাসিফিক ওশানে পূর্ব থেকে পশ্চিম দিকে যে ট্রেড উইন্ডস গুলো যেটা প্রবাহিত হয়ে উষ্ণ জলকে পশ্চিম
প্রশান্ত মহাসাগরের দিকে ঠেলে দেয়। কিন্তু এলিনোর সময় যেটা হয় সেটা হচ্ছে যে বায়ুটা সেটা খুব দুর্বল হয়ে পড়ে, ফলে উষ্ণ জলটা পূর্ব দিকে ছড়িয়ে পড়ে এবং সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি পায়। এবার এর অনেকগুলো কারণ আছে, যেমন অনেক অঞ্চলে বৃষ্টিপাতের ধরন পরিবর্তিত হয়, কিছু স্থানে আমরা দেখতে পাবো এটা যে প্রধান যে প্রভাব সেখানে আমরা দেখবো যে খরা হয়, এবার অন্য কিছু অঞ্চলে আবার অতিবৃষ্টি বা বন্যাও হতে পারে, এবং এটার মেইন যে ইম্প্যাক্টটা সেটা কিন্তু আমরা দেখবো কৃষি, মৎস্য আর জল সম্পদের উপর কিন্তু এটা ভীষণ ভাবে প্রভাব পড়তে চলেছে। তো এটা নিয়ে মানে যদি বলি ভারতবর্ষ তো আমরা জানি কৃষি প্রধান দেশ, তো অবশ্যই জানতে ইচ্ছে করছে যে এই এল নিনোর কি প্রভাব পড়তে পারে আমাদের দেশের উপর। ইন্ডিয়াতে এল নিনো প্রায়ই আমরা দেখি যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বৃষ্টিপাতটাকে দুর্বল করার সঙ্গে সম্পর্কিত। যেমন এবারেও আমরা দেখছি যে মনসুন কিন্তু ডিলেড অনেক, মানে যে সময়ে মনসুন ঢোকে, যেমন 1 জুনের মধ্যে কেরালাতে এসে যায়, এখনো কিন্তু আমরা দেখছি যে সেটা ডিলেড হয়েছে, এখনো কিন্তু মৌসুমী বায়ু ইন্ডিয়াতে আসেনি, আরো 2-3 দিন ডিলে দেখাচ্ছে। তো সেটার জন্য যেটা হবে যে বর্ষার যে বৃষ্টিপাত সেটা স্বাভাবিক থেকে কম হতে পারবে, আর খরার একটা ঝুঁকি বেড়ে যাচ্ছে, এবং তার থেকে কিন্তু কৃষি উৎপাদনেও এটার প্রভাব পড়তে চলেছে। এবং কৃষি উৎপাদনের প্রভাব পড়া মানেই জিনিসপত্রের দাম বাড়া, যেটা আমরা অলরেডি বেশ কিছুদিন ধরে পড়ছি। ডক্টর বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, আরো কথা হবে এই সমস্ত বিষয় নিয়ে, এবং অবশ্যই কথা হবে তার এনজিও মেঘদূত ফাউন্ডেশন নিয়ে, যে মেঘদূত ফাউন্ডেশন কিভাবে লোকাল লেভেলে মানুষকে ওয়েদার নিয়ে সচেতনতা বৃদ্ধি করছে এবং তাদের কিভাবে হেল্प করছে ग्रास रूट लेवल। स्टे ट्यून टू 93.5। लेकिन पिछले काफी सालों से जिस तरह की रिपोर्ट्स हम देखते आ रहे हैं, सुनते आ रहे हैं कि पोल्यूशन बढ़ा है, गर्मी बढ़ती जा रही है, पूरी दुनिया का तापमान बढ़ रहा है, और इसका असर जाहिर सी बात है कि हर देश पे पड़ता है। भारत में तो ऐसा लगता है इस साल कुछ ज्यादा ही असर पड़ा है, और ये भी सुनने में आया कि इस साल भारत में जो गर्मी पड़ी है वो शायद दुनिया में, मतलब सबसे ज्यादा गर्मी पूरे भारत में, सबसे अधिक शहरों पे जो असर पड़ा है, चाहे शहर हो या गांव, तो वो भारत में सबसे ज्यादा है। सो आज बहुत सारे मुद्दों पे बात हो रही है, एल नीनो क्या है और ये गर्मी क्यों इतनी बढ़ी है, इसका क्या असर होगा वगैरह वगैरह। और आज जिनसे हम बात कर रहे हैं मैं ये कह सकती हूँ कि मेरा सौभाग्य है कि मुझे डॉक्टर नोइरिता बंदोपाध्याय से बात करने का मौका मिला है। शी इज एन इंडियन जियोग्राफर, क्लाइमेट रेजिलियंस एक्सपर्ट, जो कि फाउंडर भी है मेघदूत फाउंडेशन फॉर अर्ली वार्निंग एंड सस्टेनेबल डेवलपमेंट की। नोइरिता दी, ওয়েলকাম ব্যাক। এবার আমরা জানতে চাইবো আপনার ফাউন্ডেশন মেঘদূত সম্পর্কে। মেঘদূত কিভাবে কাজ করে, কাদের হেল্প করে? আমার যে ফাউন্ডেশনটা মেঘদূত তো আপনারা জানেনই যে মেঘের দূত বা মেঘ বাহক আর কি। তো আবহাওয়া সংক্রান্ত এটা আমার শুরু হয় একটা ফেসবুক পেজ দিয়ে, আমরা যখন কোভিড এর সময়, সেই সময় থেকে। তো এখানে এটা আমি শুরু করি আমার স্টুডেন্টদের জন্য ফার্স্ট অফ অল, বাট তারপরে এটা আস্তে আস্তে এটা রিচ খুব বাড়ে, এবং তারপরে এটা আমরা খুব লোকালাইজড ওয়েদার ফোরকাস্টিং করতে শুরু করি, এবং আমরা শুধু লোকালাইজ না, হাইপার লোকাল ফোরকাস্টিংও করি, যেটা খুব মানে সংক্ষেপে বলতে গেলে যে আপনার ঠিক এলাকায় বা আপনার পাড়ায় বৃষ্টি হবে কিনা সেটা কিন্তু আমরা বলে দিতে পারি। কারণ অনেক জায়গায় আমরা দেখি যে কেউ বললে যে আরে এখানে তো বৃষ্টি হলো না, কেউ বললো যে না আরে আমার এখানে তো বৃষ্টি হয়েছে, সল্টলেকে হয়তো বৃষ্টি হয়েছে কিন্তু সাউথ কলকাতায় হয়তো হয়নি, বা নিউ টাউনে হয়েছে, অন্য জায়গায় হয়তো হয়নি বৃষ্টি। তো এইটাকে আমরা ধরার জন্য আমরা রেগুলার শুরু করি রাডার সার্ভেলেন্স করা। আমি নিজে যেহেতু স্যাটেলাইট এক্সপার্ট, তো সেই জন্য স্যাটেলাইট ইমেজ অ্যানালিসিস করে সেখান থেকে ফ্রিলি ডাউনলোডেবল ডেটা যেগুলো আমরা পাচ্ছিলাম সেগুলোকে ট্র্যাক করা, এবং তার সাথে সাথে আমরা সাইক্লোন গুলোকেও ট্র্যাক করতে শুরু করি। এবং অন্য মডেলস অনেক সময় আমরা দেখছি যে ফেল করে গেছিল, কিন্তু আমফানের সময় আমরা কিন্তু খুব সাকসেসফুলি 2 উইকস আগে থেকে আমরা ফোরকাস্ট দিয়েছিলাম। এবং তার সঙ্গে সঙ্গে আমরা যেটা করছি যে আমরা লোকালি মানুষজনকে অ্যাওয়্যার করছি, আমরা অটোমেটিক ওয়েদার স্টেশনস অনেক জায়গায় ইনস্টলস করেছি, আমরা যারা কৃষক বন্ধুরা আছে তাদের সাথে আমরা অনেকগুলো জায়গায় একসঙ্গে কাজ করছি। তো তাদের এটাতে আগে থেকে খবর পেয়ে গেলে তাদের খুব সুবিধা হচ্ছে। এবং নাও কাজটা আমরা যেটা করি যে কিছু ঝড়, যেমন লোকাল যে ঝড়গুলো কালবৈশাখীর মতন, সেগুলো খুব সাডেন ডেভেলপ করে, তো সেটা কখনো একদিন আগে বা 2 দিন আগে থেকে খবর দেওয়া সম্ভব হয় না। তো সেটা যে মুহূর্তে আমরা দেখতে পাই যে ফর্ম করতে পারছে বা সেরকম প্যারামিটার্স গুলো রয়েছে, তো আমরা সঙ্গে সঙ্গে সেগুলো জানিয়ে দিই। তো তাতে কি হয়, মানে অনেক সময় যে খেতে যারা থাকেন তারা লাইটনিং থেকে অনেকটা ওয়্যার হয়ে যান, বজ্রপাতে আমরা প্রচুর মৃত্যু দেখেছি এর আগে। তো সেইখান থেকে আমরা দেখেছি যে এই খবরগুলো আগে গেলে তারা কিন্তু আর মানে সেইভাবে প্রোন হয় না টু লাইটনিং, তারা আগে থেকে শেল্টার নিতে পারে, আগে থেকে সাবধানতা অবলম্বন করতে পারে, এবং 2 ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে জানালেও কিন্তু তারা একটা প্রিপারেশন নিতে পারে একদম কোনো খবর না পাওয়ার থেকে। তো আমরা সেখানে একটা গ্যাপটা, যে কমিউনিকেশনের গ্যাপটাকে ব্রিজ করার চেষ্টা করি, আমরা একদম লোকাল ল্যাঙ্গুয়েজে চেষ্টা করি, এবং সব রকম গ্রুপস এর মধ্যে, আমরা মার্জিনালাইজ গ্রুপস এর মধ্যেও কিন্তু আমরা এটা যাতে সবাই খবরটা পান সেইটার চেষ্টা করছি। ওয়েল, আপনার কথা শুনে আমার খালি মনে হচ্ছে যে আমরা এই যে ফ্ল্যাটে থাকি বা যে যার বাড়িতে থাকি, টুক করে ঢুকে পড়লাম বাড়িতে, বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে, অন্যরকম আমরা একটা জগতে বাস করি মনে হয়। কিন্তু এটা শোনার পর মনে হচ্ছে আমাদের ওই ফ্ল্যাটের বাইরে, আমাদের ওই বাড়ির বাইরে যে বিশাল জগৎটা রয়েছে, যেখানে বাইরে প্রচুর মানুষ কাজ করেন, তাদের কতটা উপকারে লাগে এই সমস্ত ইনফরমেশন। ওয়েল, নৈরিতা, ফিরে আসি
আসছি আফটার দ্য ব্রেক, আপনিও আমাদের সঙ্গে থাকুন। এবং আমার যে প্রশ্ন, যে পরিবেশের জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ কি আর তার সলিউশন কি, যদিও খুব আই এম শিওর এটা খুব একটা সহজ উত্তর হবে না এটার, তাও আমরা আপনার কাছে অবশ্যই জানার চেষ্টা করব। ফিরে আসি আফটার দ্য ব্রেক। स्टे ट्यून्ड टू 93.5 रेड एफएम, बजाते रहो। और आज बात हो रही है डॉक्टर नोरिता बंदोपाध्याय से, इंडियन ज्योग्राफर, क्लाइमेट रेजिलियंस एक्सपर्ट एंड फाउंडर ऑफ मेघदूत फाउंडेशन फॉर अर्ली वार्निंग एंड सस्टेनेबल डेवलपमेंट। सो ज्यादातर लोग इन्हें वेदर वुमेन के नाम से भी बुलाते हैं। নরিতা, আপনার মতে পরিবেশের জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে কি আর তার সলিউশন কি? বর্তমানে সব থেকে বড় চ্যালেঞ্জ আমার যেটা মনে হয় অ্যাজ আ ওয়েদার ওম্যান বলতে পারেন, আমি যেটা দেখছি এক্সেসিভ হিটটা, এই এক্সেসিভ হিটের যে জায়গাটা, হিট স্ট্রেস, আমাদের শহরগুলো এত বেশি হিট স্ট্রেস এবং সেটা আমাদের দৈনন্দিন জীবনে প্রচন্ড রকম প্রভাব ফেলছে। হিট ওয়েভ এখন আমরা এল নিনোর জন্য তো আরো বেশি পাবো এবং এত বেশি ইলেকট্রিসিটি কনজাম্পশন হচ্ছে, সেই তুলনায় সেটাকে ব্যালেন্স করার জন্য বা যে পলিউশন হাই, এইগুলোকে ব্যালেন্স করার জন্য সেই মতন ভেজিটেশন আমাদের মানে শহরে কিন্তু সেই সবুজায়নটা নেই। তো আমি বলবো সব থেকে যেটা ইজি ওয়ে এবং মানে লো কস্ট ওয়ে এই ব্যালেন্সটাকে ফিরিয়ে আনা, এবং শুধু ওয়েদার কেন মানে ওভারঅল এনভায়রনমেন্টের জন্য ব্যালেন্সটাকে ফিরিয়ে আনার একটাই রাস্তা হচ্ছে অনেক বেশি করে গাছ লাগাতে হবে। মানে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। মানে আর্টিফিশিয়াল আমরা প্রচুর রকম টেকনোলজিক্যালি অ্যাডভান্সড আমরা হয়ে গেছি, কিন্তু গাছ আমাদের যেভাবে উপকার মানে দেয়, মানে তার কিন্তু বিকল্প আর অন্য কোনোভাবে কিছুতেই হয় না। যে গাছগুলো আছে সেই গাছগুলোকে না কেটে ফেলার ব্যাপার এবং সেগুলোকে রক্ষা করার চেষ্টা করা, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েটল্যান্ডস যেগুলো আছে, যেগুলো জলাভূমি আছে, সেইগুলোকে রক্ষা করা। কারণ আমরা দেখি যে এক্সেসিভ আরবানাইজেশনের জন্য যেটা হচ্ছে এত কংক্রিট স্ট্রাকচারে জলটা কোথাও যাওয়ার রাস্তা পায় না, তো সেটা যখন ফ্লাডেড হয়ে যায়, মানে অল্প বৃষ্টিতেই আমরা দেখি জল জমে যায়। তো আমার মনে হয় যে এটা করতে পারলে আমরা এই হিট ওয়েভ এফেক্ট বা হিট আইল্যান্ড এফেক্টটাকে অনেকটাই আমরা কমিয়ে আনতে পারবো। গ্রিন স্পেসেস আমাদের অনেক বাড়াতে হবে শহরের মধ্যে। মানে শহরের চ্যালেঞ্জটা অনেক বেশি, গ্রামের দিকে সেইভাবে কিন্তু মানে এতটা ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট কিন্তু আমরা সেই অর্থে মানে দেখতে পাই না। রাইট, এই যে গাছ লাগানোর কথা আপনি বললেন, কোথাও আমার মনে হচ্ছে যেন আমরা মানুষ, মানে আমরা হিউম্যান বিংস, আমরাই নিজেদের জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ। যে একদিকে ডেভেলপমেন্ট করতে গিয়ে প্রচুর পরিমাণ গাছ কাটা হচ্ছে এবং সেটার বিভিন্ন দিক থেকে আমরা দেখতে পাচ্ছি, এবং সেটা আজ নয়, বহু বছর ধরে এই চলেই আসছে, যেন গাছ কাটার বন্ধ হচ্ছে না। আর তারপর আমরা জানতে চাইছি যে এক্স্যাক্টলি কি করা যেতে পারে। যাই হোক, এমন অনেক মানুষ আছেন যারা বলেন যে আমরা একা কি করতে পারি। এটা নিয়ে আপনি কি বলবেন? আমরা কি সত্যি একা কিছু করতে পারি? দেখুন, আমরা যে বলি না বিন্দু বিন্দুতে সিন্ধু হয়, ইচ এন্ড এভরি ড্রপ কাউন্টস। হ্যাঁ, একটা মানুষ পুরো হয়তো এনভায়রনমেন্টের প্রবলেম একা সলভ করতে হয়তো পারবে না, কিন্তু সে একটা মিনিংফুল ইম্প্যাক্ট তো ডেফিনেটলি করতে পারবে, এবং একা একজন অনেকে ইন্সপায়ারও করতে পারবে। খাওয়ার যে অপচয়, মানে ফুড যেহেতু ভেরি লিমিটেড, সেখানে আমার খাবারের যে ইউজেজটাকে যাতে ওয়েস্টেজ না হয় সেটাকে আমরা দেখতে হবে। তো এইগুলো কিছু করলেও কিন্তু একজন ব্যক্তির জন্য কিন্তু মানে পরিবেশে যতটা গ্রিন হাউস গ্যাস মানে রিলিজ হচ্ছে তার মানে মোট পরিমাণ তো কিছুটা হলেও কমবে। এবং এটা যদি সবাই মনে করে যে আমার সেই জায়গাটা, আমি প্রত্যেকে সেই জিনিসটা করে, তাহলে কিন্তু ওভারঅল একটা কালেকটিভ ইম্প্যাক্ট অনেকটাই পড়ে, যেটাকে আমরা বলি ধরুন কমিউনিটি ইম্প্যাক্ট। যারা ধরুন এডুকেটার্স আছেন বা রিসার্চার্স আছে, কমিউনিকেটার্স আছে, আপনারা যেমন ধরুন আপনাদের এন্ড থেকে থ্রু মিডিয়া আপনারা এটাকে প্রচার করছেন, তো এটাতে পাবলিক অ্যাওয়ারনেস এর জায়গাটা বাড়ে, কমিউনিটিদের প্রিপেয়ার করতে সুবিধা হয়, এবং এই ইনফরমেশনটা একজনের দেওয়া একটা ইনফরমেশনও কিন্তু অনেকের প্রাণ বাঁচাতে পারে। তো যার জন্য এরকম মনে করার কিছু নেই যে একা কি করতে পারে, কিন্তু একটা মানুষ যদি ইনফর্মড হয়, আমরা বলি যে ওয়ান ইনফর্মড পারসন লিডস টু ওয়ান ইনফর্মড কমিউনিটি, এবং দ্যাট ওয়ান ইনফর্মড কমিউনিটি ক্যান টেক বেটার ডিসিশন, এবং সেই বেটার ডিসিশন থেকে কিন্তু অনেক বেশি লার্জার এনভায়রনমেন্টাল বেনিফিটস হয়। তো যার জন্য সেই মানুষটা যদি একজনও হয়, তাকে ইনফর্মড হতে হবে অ্যাবাউট দ্য ইম্প্যাক্ট হি ইজ মেকিং বা অ্যাবাউট দ্য এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস, বা সে কি করতে পারে। সে যদি ইনফর্মড হয়, তাহলে তার কিন্তু ইম্প্যাক্ট অনেক বেশি পড়বে এনভায়রনমেন্টের উপর। অর্থাৎ যা অলরেডি শেষ করে ফেলেছি সেটা নিয়ে আর কান্নাকাটি না করে এই মুহূর্তে যেটা করার দরকার সেটা হচ্ছে যা রয়ে গেছে সেটা যেন আমরা বাঁচিয়ে চলি, বাঁচিয়ে থাকি এবং সেভ করি। লাস্ট বাট নট দ্য লিস্ট, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, আপনার কি মেসেজ? ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে তে আমার একটা সেটা থাকবে ডেফিনেটলি, যে লেটস ওয়ার্ক টুগেদার টু প্রোটেক্ট আওয়ার প্ল্যানেট, কনজার্ভ নেচার অ্যান্ড বিল্ড আ গ্রিনার ফিউচার ফর দ্য জেনারেশনস টু কাম। ওয়েল সেড। ডক্টর নরিতা বন্দ্যোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম। অনেক কিছু আজকে জানা গেল, আরো অনেক কিছু জানার ইচ্ছা রইল এই বিষয় নিয়ে, অর্থাৎ এনভায়রনমেন্ট নিয়ে এবং এই জলবায়ু পরিবর্তন, এই সমস্ত কিছু নিয়ে আমরা আরো অনেক কিছু জানতে আগ্রহী, এবং আগামী দিনেও আমরা এই নিয়ে অবশ্যই কথা বলবো। স্টে টিউন টু 93.5 रेड एफएम, बजाते रहो।